সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই করোনাকালীন সময়ে ভালো আছো। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের রিসার্চ মেথোডোলজি সাবজেক্ট থেকে দুটি টপিক পড়াবো। একটি হচ্ছে মিনিং অফ স্কেলিং এবং অপরটি হচ্ছে স্কেল কনস্ট্রাকশন টেকনিক্স। উপস্থাপনায় আমি আব্দুর রব, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, উত্তর বাংলা কলেজ। তো প্রথমেই আমরা দেখব যে মিনিং অফ স্কেলিংটা কি, অর্থাৎ মানব বলতে আমরা কি বুঝি। যে কোনো গবেষণায় পরিমাপক যন্ত্রপাতি নিয়ে তেমন কোনো সমস্যায় পড়তে হয় না, বিশেষ করে মৌলিক বিজ্ঞানে, যেমন পদার্থ, রসায়ন, কম্পিউটার ইত্যাদি। কিন্তু মনোবিজ্ঞান সহ সামাজিক বিজ্ঞানে ব্যক্তির মনোভাব, মতামত ইত্যাদি পরিমাপের ক্ষেত্রে সত্যিকার অর্থে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। আদর্শ পরিমাপক যন্ত্র না থাকায় এ সকল বিমূর্ত বিষয় নিয়ে যখন আমরা কোনো জটিল পরিমাপন করতে যাই, তখন আমাদেরকে আসলে সমস্যায় পড়তে হয়। এ সকল সমস্যা দূরকরণের জন্য বিভিন্ন স্কেল তৈরি করেন বিভিন্ন সমাজবিজ্ঞানী এবং মনোবিজ্ঞানীরা। আর এসব স্কেলের সাহায্যে তারা ব্যক্তির মনোভাব, মতামত ইত্যাদি বিষয় সম্পর্কে পরিমাপ করে থাকে। আসলে যদি স্কেল একটা আদর্শ না হয়, তাহলে সেই স্কেল দিয়ে আমরা যে বিষয়টি পরিমাপ করব, সেই পরিমাপকৃত বিষয়টিও স্ট্যান্ডার্ড হবে না। এজন্য যে কোনো গবেষণা কাজের জন্য অবশ্যই একটা আদর্শ স্কেলের প্রয়োজন আছে। স্কেল সম্পর্কে কথারি 1996 সালে বলেছেন, স্কেলিং ইজ দ্য প্রসিডিউর ফর দ্য অ্যাসাইনমেন্ট অফ নাম্বারস or other symbol to a property of object in order to impart some of the characteristics of numbers to the properties in question. সংজ্ঞাটি বাংলা করলে দাঁড়ায় এরকম যে স্কেলিং হচ্ছে মানুষের মনোভাব, মতামত ইত্যাদি পরিমাপ করার একটি প্রশ্নপত্র, যেখানে সংখ্যা আরোপ করে ব্যক্তির বিভিন্ন গুণাবলী, মনোভাবকে পরিমাপ করা যায়। অর্থাৎ হচ্ছে স্কেলিংটা হচ্ছে, সহজ কথায় আমরা যদি বলতে চাই, স্কেলিং হচ্ছে কোনো ব্যক্তির মনোভাব বা মতামত পরিমাপ করার একটি যন্ত্র বা প্রশ্নমালা পদ্ধতি, যে প্রশ্নমালা পদ্ধতি আরোপ করে আমরা বিভিন্ন ব্যক্তির গুণাবলী এবং হচ্ছে মনোভাবকে পরিমাপ করতে পারি। তো স্কেলিং আমরা মূলত দুই ভাবে করতে পারি। নাম্বার ওয়ান, ব্যক্তি কোন নির্দিষ্ট বৈশিষ্ট্যকে বিচার, বুদ্ধি, পর্যবেক্ষণ ইত্যাদি দিয়ে পরিমাপ করা এবং একটা স্কেলে তা প্রতিস্থাপন করা, যা ব্যক্তি ওই নির্দিষ্ট বৈশিষ্ট্যকে প্রতিফলিত করে। আর নাম্বার টু হচ্ছে ব্যক্তির কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য পরিমাপ করার জন্য একেবারে নতুন একটি পরিমাপক বা স্কেল তৈরি করা, যার প্রত্যেকটা প্রশ্নের বা পদের বিপরীতে সম্ভাব্য বিকল্প উত্তরের ব্যবস্থা থাকবে, যেখানে ব্যক্তি টিক চিহ্ন দিয়ে তার মতামত বা মনোভাব ব্যক্ত করবেন। এজন্য বিকল্প উত্তরের সংখ্যা আরোপ করবেন এবং যাতে মনোভাবের সঠিক পরিমাপ করা যায়। বিকল্প উত্তরগুলো ইতিবাচক প্রশ্ন থেকে সর্বোচ্চ বিন্দু হবে, ইতিবাচকগুলো হবে সর্বোচ্চ বিন্দু এবং নেতিবাচকগুলো হবে সর্বনিম্ন বিন্দু। যেমন একটা উদাহরণ দিয়ে আমি বলতে পারি যে আপনি কোভিড পরিস্থিতিতে মাস্ক পরা পছন্দ করেন কি না, এ ধরনের যদি একটি পদ থাকে এবং সেই পদটির উত্তরগুলো হবে যে আমি খুব বেশি সমর্থন করি, এটি ইতিবাচক। তারপরেই হচ্ছে কি সমর্থন করি, মোটামুটি সমর্থন করি, সমর্থন করি না কিংবা একেবারেই সমর্থন করি না, এ জাতীয় উত্তরের সাহায্যে আমরা স্কেলিং করতে পারি। তো এখন আমরা দেখব দুই নম্বর যে টপিকটি রয়েছে, স্কেলিং কনস্ট্রাকশন টেকনিক্স। মানে স্কেলিং আমরা বা মানব কিভাবে গঠন করা হয় সেটি আমরা দেখব। সামাজিক বিজ্ঞান এবং মনোবিজ্ঞানে যখন গবেষক কোনো মনোভাব, মতামত পরিমাপ করেন, তখন একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে প্রশ্নমালা তৈরি করেন ব্যক্তির নির্দিষ্ট বৈশিষ্ট্য পরিমাপ করার জন্য। এই ধরনের পরিমাপে পরীক্ষক প্রত্যেকটি পদে কতটুকু একমত বা দ্বিমত পোষণ করেন
তার টিক চিহ্ন দিয়ে নির্দেশ করে। এই ধরনের পরিমাপের সমস্যা হলো পরীক্ষক সঠিকভাবে তার প্রতিক্রিয়া সবসময় দেন না বা প্রতিক্রিয়া দিতে ভয় পান। অর্থাৎ একজন পার্টিসিপেন্ট যদি আমরা নেই, সেই পার্টিসিপেন্ট যখন কোনো বিষয় সম্পর্কে মতামত দেবেন, সেই মতামত দেওয়ার ক্ষেত্রে হয়তো তার মধ্যে কোনো ধরনের ভীতি কাজ করতে পারে কিংবা তার মধ্যে কোনো ধরনের পক্ষপাতিত্ব কাজ করতে পারে। এসব ভীতি বা পক্ষপাতিত্ব কাজ করার কারণে সব সময় সঠিক প্রতিক্রিয়া পাওয়া যায় না বা উপযুক্ত পরিবেশ না থাকার কারণে সঠিক প্রতিক্রিয়া পাওয়া যায় না। ফলে পরীক্ষক অনেক সময় বিভ্রান্তিকর তথ্য দেয়। এই ধরনের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও গবেষকরা মতামত পরিমাপের জন্য কিছু বিজ্ঞানসম্মত পরিমাপক স্কেলের সুপারিশ করেছেন, যার মধ্যে ব্যক্তির কোনো বিষয় সম্পর্কে বিভিন্ন ধরনের মনোভাব বা মতামত পরিমাপ করা যায়। তো স্কেলিং আসলে বেশ কয়েকটি ভাবে ভাগ করা যায়, পরিমাপনগুলোকে বেশ কয়েকভাবে ভাগ করা যায়। তার মধ্যে এখানে আমি 5টি স্কেলিং এর পদ্ধতি নিয়ে আলোচনা করব। নাম্বার 1 আরবিট্রারি স্কেল, নাম্বার 2 ফ্যাক্টর স্কেল, নাম্বার 3 সামিটেড স্কেল, নাম্বার 4 ডিফারেনশিয়াল স্কেল এবং নাম্বার 5 হচ্ছে কিউমুলেটিভ স্কেল। তো আমরা এই আরবিট্রারি স্কেল, ফ্যাক্টর স্কেল, সামিটেড স্কেল, ডিফারেনশিয়াল স্কেল এবং কিউমুলেটিভ স্কেল বলতে কি বোঝায় সেগুলো নিয়ে একটু পরে আলোচনা করব। তো প্রথমে আসি আমরা আরবিট্রারি স্কেলটা কি বা পছন্দ মাফিক। আরবিট্রারি শব্দের অর্থ হচ্ছে পছন্দ মাফিক, স্কেল হচ্ছে মানক। তো পছন্দ মতো মানকটা কি? এই ধরনের মানকগুলোকে গবেষক অস্থায়ী ভিত্তিতে জরুরি প্রয়োজনে তৈরি করে থাকেন। এই ধরনের মানকের প্রশ্ন তৈরি করা, উপাদান নির্দিষ্ট করা ইত্যাদি গবেষকের পছন্দ মতো হয় এবং তিনি প্রয়োজনে কোনো পথ রাখতে পারেন, আবার বাদও দিতে পারেন। গবেষক মনে করেন তিনি যে পথগুলো মানকে যুক্ত করেছেন তার নির্দিষ্ট বৈশিষ্ট্য পরিমাপ করার জন্য সবচেয়ে ভালো প্রশ্নমালা। তবে গবেষক বাস্তবে তার মানক পরীক্ষকদের উপর প্রয়োগ করে তথ্য সংগ্রহ করে থাকেন। অর্থাৎ এই ধরনের মানকগুলো সম্পূর্ণটাই গবেষকের ইচ্ছা মাফিক নির্ভর করে। তিনি যে প্রশ্নটিকে মনে করবেন এটি তার গবেষণার সঙ্গে রিলেটেড, তিনি সেই পদটিকে বা প্রশ্নটিকে তার প্রশ্নমালায় রেখে দিতে পারেন। আর যেটি তার পছন্দ নয় বা তিনি মনে করেন যে এই পদটি তার গবেষণার সাথে সম্পৃক্ত নয়, তাহলে সেই পদটিকে তিনি বাতিল করতে পারেন। তো এই ধরনের মানকের কিছু সুবিধাও রয়েছে। যেমন এই ধরনের মানকের সব সুবিধা হলো যে সহজ, দ্রুত এবং কম সময়ে মানক তৈরি করা যায়। তাছাড়া এই ধরনের মানক অল্প খরচে সহজে তৈরি করা যায়। তাহলে এটার সুবিধা কি? যে এটা খুব দ্রুততম সময়ে সহজে এবং কম সময়ে তৈরি করা যায় এবং এই ধরনের মানক তৈরি করতে খরচের পরিমাণ খুবই কম লাগে। আর এই সুবিধাগুলোর কারণে এই ধরনের মানক গবেষকরা ব্যবহার করে থাকেন। আরবিট্রারি স্কেলের কি অসুবিধাও রয়েছে? এটার সবচেয়ে বড় সমস্যা হলো এর সঠিক নির্ভরযোগ্যতা, যথার্থতা, আদর্শমান থাকে না। ফলে ফলাফল সঠিকভাবে নাও আসতে পারে। এখানে গবেষকের অন্তর্দৃষ্টি ও যোগ্যতার উপর আমাদের নির্ভর করতে হয়। এখানে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানকার যে এই স্কেলগুলোর যেহেতু রিলায়েবিলিটি বা ভ্যালিডিটি নেই, ফলে হচ্ছে এখানে যে আমরা তথ্যগুলো পাই সেই তথ্যগুলো কখনো কখনো স্ট্যান্ডার্ড বা সঠিক নাও হতে পারে। ফলে হচ্ছে আমাদের এখানে মূলত গবেষকের অন্তর্দৃষ্টি এবং যোগ্যতার উপরে এটা অনেকখানি নির্ভর করতে হয়। এখন আমরা দেখব ফ্যাক্টর স্কেল কি। ফ্যাক্টর স্কেল বা সিমেট্রিক ডিফারেনশিয়াল স্কেল, এটা ফ্যাক্টর স্কেলকে আমরা অনেক সময় সিমেট্রিক ডিফারেনশিয়াল স্কেলও বলে থাকি বা শব্দার্থ প্রভেদকারী মানক। তো শব্দার্থ প্রভেদকারী মানকের মূল কথা হলো শব্দ বা ধারণার গুণগত উপাদানের অন্তর্নিহিত পার্থক্য সুস্পষ্টভাবে পরিমাপ করা। তাহলে এখানে কি বলা হচ্ছে? শব্দ বা ধারণার ওয়ার্ড আর কনসেপ্টের গুণগত উপাদানের অন্তর্নিহিত যে পার্থক্যগুলো রয়েছে, আমরা কোনো একটা শব্দ ব্যবহার করতে পারি বা কোনো একটা বিষয়বস্তু নিয়ে যখন আমরা গবেষণা করব, সেই বিষয়বস্তুগুলোর আমরা হচ্ছে অন্তর্নিহিত যে পার্থক্যগুলো রয়েছে সেই পার্থক্যগুলো সুস্পষ্টভাবে পরিমাপ করব। আচ্ছা, অসগুড, সুসি এবং হচ্ছে টানেনবাম 1900
সাতান্ন সর্বপ্রথম এই মানকটি উদ্ভাবন করেন এবং এর মাধ্যমে কোনো অনুভূতির অন্তর্নিহিত শব্দ বা ধারণার গুণগত অর্থ পরিমাপ করেন। এক্ষেত্রে হচ্ছে শব্দের তিনটি উপাদান তারা নির্ণয় করেন। এই অসগুর্জের স্কেলটাতে মূলত হচ্ছে শব্দের তিনটা উপাদানকে নির্ণয় করা হয়। নাম্বার ওয়ান হচ্ছে ইভালুয়েশন, নাম্বার টু হচ্ছে পটেন্সি, নাম্বার থ্রি হচ্ছে অ্যাক্টিভ। অর্থাৎ হচ্ছে ইভালুয়েশন অর্থ মূল্যায়ন, পটেন্সি অর্থ শক্তিমত্তা এবং হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে সক্রিয়তা। তো এই ধরনের স্কেলগুলো যখন আমরা তৈরি করি তখন বেশ কিছু ধাপ অনুসরণ করতে হয়। তো আমরা এই ধরনের যে কি বলবো ফ্যাক্টর স্কেল তৈরি করতে মূলত তিনটি ধাপ অনুসরণ করে থাকি। প্রথম ধাপে আমরা যে ধারণাকে নিয়ে গবেষণা করা হবে তা প্রথমে নির্বাচন করা হবে। আমরা প্রথমে যদি আমরা মনে করি যে আমরা কোভিড নিয়ে আমরা গবেষণা করব, তাহলে কোভিডকে কোন বিষয়টি নিয়ে আমরা গবেষণা করব সেটি আমরা নির্বাচন করব। সাধারণত সাহিত্য পর্যালোচনা বা লিটারেচার রিভিউ, ব্যক্তিগত বিচার বুদ্ধি প্রয়োগ, সমস্যার প্রকৃতি, চাহিদার উপর ভিত্তি করে কোনো ধারণাকে নির্বাচন করা হয়। আমরা এটা লিটারেচার রিভিউ এর মাধ্যমে আমরা সমস্যাটাকে নির্বাচন করতে পারি, আমাদের ব্যক্তিগত বিচার বুদ্ধির মাধ্যমে আমরা নির্বাচন করতে পারি, কিংবা সমস্যার প্রকৃতি যে রয়েছে সেগুলো দেখেও আমরা নির্বাচন, অথবা কারো কোনো ধরনের আপনি যদি কোনো প্রতিষ্ঠানের পক্ষে গবেষণা করে থাকেন সেই প্রতিষ্ঠানের চাহিদা কি সেই চাহিদার উপর ভিত্তি করেও এই ধরনের সমস্যাগুলো নির্বাচন করা হয়। আচ্ছা, নাম্বার টু বা দ্বিতীয় ধাপে মানকের উপাদানগুলো এবং পদগুলোকে নির্বাচন করা হয়। এই মানকের উপাদানগুলো কি কি থাকবে এবং হচ্ছে এর পদগুলো কি কি হবে সেই পদগুলো আমরা নির্বাচন করব। প্রতিটি পদের সম্ভাব্য বিকল্প উত্তর নির্বাচন করা এবং বৈশিষ্ট্য পরিমাপের জন্য মানকটি তৈরি করা হয়েছে তা সঠিকভাবে পরিমাপ করবে কিনা তা যাচাই করা। আমরা পদগুলো প্রতিটি পদের সম্ভাব্য কয়েকটি বিকল্প উত্তর থাকবে, এটি তিনটি বিকল্প উত্তর থাকবে নাকি পাঁচটি বিকল্প উত্তর থাকবে, সেই বিকল্প উত্তরগুলো আমরা নির্বাচন করব এবং নির্বাচন করার পর আমরা হচ্ছে মানকটি যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্যে সঠিকভাবে পরিমাপ করবে কিনা সেটিও আমরা যাচাই করে দেব। তৃতীয় ধাপে বা একদল অভিজ্ঞ গবেষক মানকটি যাচাই এবং মূল্যায়নের জন্য নিয়োগ দেওয়া। তাদের মতামতের ভিত্তিতে বিভিন্ন পরিসংখ্যানিক কৌশল ব্যবহার করে মানকটি পরিমাপের জন্য তৈরি করা হয়। ৩ নম্বর ধাপে গিয়ে আমরা করব যে হচ্ছে এই মানকটির জন্য আমরা হচ্ছে বিভিন্ন অভিজ্ঞ গবেষক যারা কোভিড, যদি আমরা কোভিড বিষয়ে গবেষণা করতে চাই বা আমি যদি হচ্ছে মানুষের পাবলিক ওপিনিয়ন বিষয়ে গবেষণা করতে চাই, যারা পাবলিক ওপিনিয়ন বিষয়ে অভিজ্ঞ কিংবা যারা কোভিড বিষয়ে অভিজ্ঞ তাদেরকে নিয়ে একটা বিশেষজ্ঞ দল গঠন করব এবং এই বিশেষজ্ঞ দলকে দায়িত্ব দেব যে আমি যে পদগুলো তৈরি করেছি বা আমরা যে পদগুলো তৈরি করেছি সেই পদগুলো এই বৈশিষ্ট্যগুলো পরিমাপের জন্য যথার্থ কি না। আর এভাবেই একটি হচ্ছে ফ্যাক্টর স্কেল তৈরি করা হয়। তো ফ্যাক্টর স্কেলেরও সুবিধাও রয়েছে অসুবিধাও রয়েছে। তো আমরা প্রথমে সুবিধাগুলো আলোচনা করি। ফ্যাক্টর স্কেল একটি কার্যকর মানক যার সাহায্যে বড় সংখ্যক নমুনার মনোভাব যাচাই করা যায় এবং এক্ষেত্রে মনোভাবের দিক, তীব্রতা, প্রকৃতি ইত্যাদিও পরিমাপ করা যায়। এটা একটা আদর্শ মানক যা বারবার প্রয়োগ করা যায় বা পুনরাবৃত্তি করা যায়। পাশাপাশি কোনো বস্তু বা উপাদান সম্পর্কে একটা সামগ্রিক ধারণাও পাওয়া যায়। তাহলে হচ্ছে ফ্যাক্টর স্কেল দিয়ে আমরা কি মনোভাবে যদি আমরা ব্যক্তির মনোভাব পরিমাপ করি তাহলে মনোভাবের বিভিন্ন দিক, এর তীব্রতা কতটুকু তীব্র এই মনোভাবগুলো মানুষের মাঝে, এর প্রকৃতি কি ধরনের সেগুলো আমরা যাচাই করতে পারবো এবং পাশাপাশি একটা আমরা সামগ্রিক হচ্ছে একটা ধারণা পাবো। এবং এই মানকটার সবচেয়ে ভালো যে গুণটা রয়েছে সেটা হচ্ছে এটির প্রয়োগের ক্ষেত্রে বারবার পুনরাবৃত্তি করা যায়, যে এই মানকটি দিয়ে আমরা বারবার হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করতে পারবো। এর অসুবিধাও রয়েছে। এই ধরনের মানকের সাহায্যে পরীক্ষক অনেক সময় ভুল বা ভ্রান্তিমূলক প্রতিক্রিয়া প্রদান করতে পারে। এটা প্রধান অসুবিধাই হচ্ছে যে যাকে নিয়ে আমরা গবেষণা করতেছি বা আমাদের সাবজেক্ট অনেক সময় ভুল তথ্য দিতে পারে বা ভ্রান্তিমূলক তথ্য দিতে পারে।
তাছাড়া পরীক্ষকদের আন্দাজে উত্তর দেওয়ার সম্ভাবনাও থাকে। এছাড়া উত্তর অনেক সময় বুঝতে না পারা বা তার সঠিক প্রতিক্রিয়া করতে না পারা। অনেক সময় যদি প্রশ্নটা সঠিকভাবে বুঝতে না পারে এবং তাহলে হচ্ছে কি সঠিকভাবে উত্তরও দিতে পারবে না। তো এইগুলো আমাদের ফ্যাক্টর স্কেল। এখন আমরা দেখব যে সামিটেড স্কেলটা কি। তো সামিটেড স্কেলকে আমরা লিকার্ট স্কেলও বলতে পারি। যে লিকার্ট স্কেল আমরা এর আগেও শুনেছি, লিকার্ট টাইপ স্কেল। তো সামিটেড স্কেলটাই আর একটি নাম হচ্ছে লিকার্ট স্কেল। লিকার্ট 1932 সালে এই ধরনের মূল্যায়ন পদ্ধতি প্রবর্তন করেন। এটাই হচ্ছে মেথড অফ সামিটেড রেটিং নামেও পরিচিত। থার্স্টন পদ্ধতির সাথে যে আমরা লিকার্ট টাইপ স্কেল এবং থার্স্টন স্কেল, এই দুইটা পদ্ধতির সাথে এই মানে লিকার্ট স্কেলের সঙ্গে থার্স্টন স্কেলের পার্থক্য হলো এখানে পদ বিশ্লেষণ বা মানকের মূল্যায়নের জন্য কোনো বিচারক দিতে হয় না। যেমন আমরা বলি যে থার্স্টন স্কেলে হচ্ছে বিচারক নিয়োগ করতে হয় পদ বিশ্লেষণের জন্য, কিন্তু হচ্ছে এই সামিটেড স্কেল বা লিকার্ট টাইপ স্কেলে কোনো ধরনের বিচারক নিয়োগ দিতে হয় না। এই মানকের সাহায্যে মনোভাব পরিমাপ করার কয়েকটি ধাপ রয়েছে। আমরা এখন সেই ধাপগুলো আলোচনা করব। প্রথম ধাপে আমরা কি করব, প্রথমে গবেষক যে বস্তু বা বিষয় বা ধারণা সম্পর্কে মানক তৈরি করতে চান সে বিষয় সম্পর্কে সাহিত্য পর্যালোচনা বা ব্যক্তিগত গবেষণা বা অভিজ্ঞতার ভিত্তিতে বহু সংখ্যক পদ বা চলক নির্বাচন করবেন। আমরা প্রথমেই করব কি, যে আমি যদি বিষয়টি গবেষণা করতে চাই তাহলে আমি এখানে গবেষক এবং এই আমি কি করব, যে যে বিষয়ে মানক তৈরি করতে চাই সেই বিষয়ে সাহিত্য পর্যালোচনা করব। যেটাকে আমি সাহিত্য পর্যালোচনা মানে নট দ্য বেঙ্গলি লিটারেচার অর হচ্ছে ইংলিশ লিটারেচার, ইট মিনস দ্য রিসার্চ টাইপ অফ লিটারেচার। ওই বিষয়ে যত ধরনের গবেষণা রয়েছে সেই গবেষণাগুলো হতে পারে বই আকারে, হতে পারে জার্নাল আকারে, হতে পারে পত্রিকায়, কিংবা ইন্টারনেট সার্চ করে আমরা সেই ধরনের সাহিত্যগুলো পর্যালোচনা করব বা ব্যক্তিগত গবেষণা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আমরা পদ বা চলকগুলো হচ্ছে প্রথমে নির্বাচন করব। দ্বিতীয় ধাপে গিয়ে আমরা এই পর্যায়ে বাছাইকৃত পদগুলোকে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা মূল্যায়ন করাতে হবে, যাতে মানকের আপাত যথার্থতা ও নির্ভরযোগ্যতা বের করা যায়। এই বিষয়ে যারা গবেষক রয়েছে সেই গবেষকদের দ্বারা আমরা কি করব, সংশ্লিষ্ট পদগুলোর মূল্যায়ন করব, যাতে করে আমরা কি করতে পারি এই ধরনের পদগুলোর হচ্ছে মূল্যায়ন করে এর যথার্থতা এবং নির্ভরযোগ্যতা আমরা বের করতে পারি। তৃতীয় ধাপে পদগুলো চূড়ান্ত করার পর প্রতিটি পদের সম্ভাব্য বিকল্প প্রতিক্রিয়া গবেষক নির্ধারণ করবেন, যেখানে উত্তরদানকারী টিক চিহ্ন দিয়ে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে তার মনোভাব ব্যক্ত করবেন। যেমন আপনি একটি প্রশ্ন হতে পারে, আপনি যেমন রাজনীতি সম্পর্কে যদি আপনি ছাত্রছাত্রীদের মতামত জানতে চান এমন একটা পদ হতে পারে, আপনি রাজনীতিকে সমর্থন করেন কি না। এর বিকল্প উত্তরগুলো হতে পারে খুব বেশি সমর্থন করি, সমর্থন করি, সমর্থন করি না, অনিচ্ছিক, একেবারেই সমর্থন করি না। এ ধরনের 5টি বিকল্প উত্তরের মাধ্যমে আমরা পদগুলো সাজাতে পারি এক্ষেত্রে, বা আপনি একাধিক বিকল্প উত্তরের মাধ্যমেও সাজাতে পারেন। তবে লিকার্ট টাইপ স্কেল যেহেতু 5 পয়েন্ট স্কেল, তাই এখানে 5টি বিকল্প উত্তর দেওয়াই শ্রেয়। চতুর্থ ধাপে আমরা সাফল্য গণনাঙ্কের ক্ষেত্রে ইতিবাচক উক্তির ক্ষেত্রে একেবারেই সমর্থন করি না উত্তরের জন্য 1, বা যে নেগেটিভ যে উত্তরগুলো রয়েছে সেগুলোর জন্য 1 থেকে শুরু করে পজিটিভের দিকে যখন যাব তখন আমরা 1 থেকে ধারাবাহিকভাবে 5-এর দিকে যাব। যেমন আমি একেবারেই সমর্থন করি নাকে আমি 1 পয়েন্ট দেবো বা 1 রেটিং করব, সমর্থন করি নাকে আমি 2 রেটিং করব, অনিশ্চিতের জন্য আমি 3 রেটিং করব, সমর্থন করিকে আমি 4 রেটিং করব এবং খুব বেশি সমর্থন করিতে আমি রেটিং করব 5। অর্থাৎ আমার হচ্ছে পজিটিভ উত্তর যদি হয় তাহলে আমার রেটিং এর মান ভালো হবে বা 5 হবে, এবং যদি নেগেটিভ উত্তর হয় তাহলে রেটিং এর মান হবে 1। আচ্ছা, এরপরে আমরা পঞ্চম ধাপ বা চূড়ান্ত ধাপে সাফল্য অঙ্কের পদ বিশ্লেষণ করা হয়।
প্রত্যেকটি পদের প্রকৃতি ও ধরন জানার জন্য। এজন্য প্রতিটি পদের সাফল্যাঙ্কের মধ্যে এবং প্রত্যেকটা পদের সাফল্যাঙ্কের সাথে মোট সাফল্যাঙ্কের মধ্যে সহসম্পর্ক নির্ণয় করা হয়। আমরা যে প্রত্যেকটা পদ রয়েছে এই প্রত্যেকটা পদের আলাদা আলাদা সাফল্যাঙ্ক নির্বাচন করতে পারি এবং এই পদগুলোর ইন্টারনাল কোরিলেশন বা কোএফিসিয়েন্ট বা সহসম্পর্ক আমরা নির্ণয় করতে পারি। একটা পদের সাথে আরেকটা পদের সম্পর্ক কি, এই পদগুলো একটা পদের সঙ্গে আরেকটা পদের সম্পর্কের ফলে কোনো ধরনের পরিবর্তন হয় কিনা সেগুলো আমরা যাচাই করতে পারি। আর এই ধরনের মানকের সাহায্যে আমরা পরিবার পরিকল্পনা, জেনোসাইড বা হচ্ছে গণহত্যা, সাম্রাজ্যবাদ ইত্যাদির উপর মানক তৈরি করে আমরা গবেষণা করতে পারি। তো সামিটেড স্কেলেরও কিছু হচ্ছে সুবিধা রয়েছে বা সামিটেড স্কেল আর লিকার টাইপ স্কেলের সুবিধাগুলোর মধ্যে রয়েছে মনোভাব পরিমাপের জন্য লিকার্ট মানকটি অপেক্ষাকৃত সহজ এবং সহজেই গ্রহণযোগ্য। তাছাড়া অল্প খরচে নির্দিষ্ট গবেষণা নকশার মধ্যে লিকার্ট মানক তৈরি করা যায়। তাহলে মনোভাব পরিমাপের জন্য লিকার্ট টাইপ স্কেল হচ্ছে একটা গ্রহণযোগ্য এবং সত্যি সত্যি সারা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে এটি একটি গ্রহণযোগ্য মানক এবং কম খরচে এই ধরনের স্কেলগুলো খুব কম খরচে তৈরি করা যায়। নাম্বার টু, এই মানকটিতে কোনো বিচারক ব্যবহার করা হয় না, ফলে বিচারক সংক্রান্ত জটিলতা এই মানকটি মুক্ত। এই ধরনের মানকে যেহেতু পদগুলো বিশ্লেষণের জন্য বা কোনো ধরনের অ্যানালাইসিসের জন্য বিচারক নিযুক্ত করতে হয় না, তাই বলা যায় যে বিচারক সংক্রান্ত জটিলতা থেকে এই মানকটি মোটামুটি ভাবে মুক্ত। লিকার্ট মানকে বিভিন্ন ধরনের পরিসংখ্যানিক কৌশল ব্যবহার করা হয়, ফলে মানকটি মনোভাব যাচাইয়ের জন্য একটি আদর্শ বিজ্ঞানসম্মত মানক হিসেবে বিবেচিত। যেহেতু এখানে আমরা বিভিন্ন ধরনের পরিসংখ্যানিক কৌশল যেমন এফ টেস্ট, জেড টেস্ট, টি টেস্ট কিংবা হচ্ছে আমরা হচ্ছে মিন মিডিয়ানও করতে পারি বা বিভিন্ন ধরনের পরিসংখ্যানের যত ধরনের কৌশল হচ্ছে অ্যানোভা, ওয়ান ওয়ে অ্যানোভা, টু ওয়ে অ্যানোভা, এই ধরনের পরিসংখ্যানিক কৌশলগুলো ব্যবহার করি, ফলে হচ্ছে কি এটি হচ্ছে একটা বিজ্ঞানসম্মত মানক হিসেবে বিবেচিত হবে। জ্ঞানীয় জগৎ এবং বাস্তব ক্ষেত্রে গবেষণার জন্য এই মানকটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আমাদের যখন আমরা হচ্ছে কোয়াগনিটিভ থিঙ্কিং যখন করব এবং হচ্ছে যখন আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করব তখনও হচ্ছে এই মানকটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। নাম্বার ফাইভ, লিকার্ট মানক উদ্দীপক ও প্রতিক্রিয়া কেন্দ্রিক গবেষণায় ব্যাপক ব্যবহৃত হয়। আমরা জানি যে স্টিমুলাস অ্যান্ড রেসপন্স, স্টিমুলাসের ফলে আমরা রেসপন্স করে থাকি। এই ধরনের স্টিমুলাস এবং রেসপন্স জাতীয় যে গবেষণাগুলো রয়েছে এই জাতীয় গবেষণায় লিকার্ট টাইপ স্কেল অনেক বেশি ব্যবহৃত হয়। নাম্বার সিক্স, মনোভাব এবং মতামত জরিপ গবেষণায় লিকার্ট মানক সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। মনোভাব পরিমাপ কিংবা জরিপ, কোনো বিষয়ে আমরা জরিপ করতে চাই, যেমন বাজারে যদি নতুন একটা প্রোডাক্ট কোনো কোম্পানি নিয়ে আসতে চায়, সেই প্রোডাক্টটি সম্পর্কে মানুষের মনোভাব কেমন হবে সেটি সব কোম্পানি আগে জানতে চায়, তাহলে হচ্ছে মার্কেট সম্পর্কে তাদের একটা ধারণা থাকলে সেই প্রোডাক্টটি তারা কিভাবে মার্কেটে সেল করবে সেটি সম্পর্কে একটি ধারণা পেতে চায়। আর এই ধরনের গবেষণাগুলো করার জন্য হচ্ছে লিকার্ট টাইপ মানক খুবই উপযোগী একটি মানক। লিকার্ট টাইপ মানকের যেমন এতক্ষণ আমরা বেশ কিছু সুবিধার কথা বললাম, এর কিছু অসুবিধাও রয়েছে। অসুবিধাগুলোর মধ্যে হচ্ছে পরিসংখ্যানিক কৌশল ব্যবহারের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তি ছাড়া সম্ভব হয় না, ফলে সহজে এই ধরনের মানক তৈরি করা যায় না। আমরা যদি এর আমরা যদি লিকার টাইপ স্কেলে বিভিন্ন পরিসংখ্যানিক পদ্ধতি ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই সেই ব্যক্তিকে পরিসংখ্যানে দক্ষ হতে হবে। যদি দক্ষ পরিসংখ্যানবিদ না হয় কিংবা পরিসংখ্যান সম্পর্কে ওই গবেষকের ভালো জ্ঞান না থাকে তাহলে হচ্ছে এই ধরনের মানক তৈরি করে খুব বেশি ফলাফল আশা করা যাবে না। নাম্বার টু, এই মানকে সাধারণভাবে কোনো বিষয় সম্পর্কে পরীক্ষের মনোভাব কি রকম তা জানা যায়, কিন্তু কেন এরকম মনোভাব হলো বা মনোভাব কতটুকু পরিবর্তন হলো তা এই মানকের সাহায্যে জানা যায় না। আমরা হচ্ছে এই ধরনের মানকগুলো বা এই লিকার টাইপ স্কেল দিয়ে আমরা সামগ্রিকভাবে জানতে পারি যে হ্যাঁ, আমরা যদি মনে করি আমাদের ছেলে মেয়েদের রাজনীতি সম্পর্কে মনোভাব কেমন সেটি জানতে চাচ্ছি, আমরা সামগ্রিকভাবে জানতে পারলাম যে আমাদের ছেলে মেয়েদের বা আমাদের শিক্ষার্থীদের রাজনীতি সম্পর্কে নেগেটিভ মনোভাব রয়েছে। কিন্তু এই নেগেটিভ মনোভাব কেন আমাদের শিক্ষার্থীদের রাজনীতি সম্পর্কে
নেগেটিভ মনোভাব কেন সেটি আমরা জানতে পারি না, কিংবা সময়ের ব্যবধানে আজ হয়তো আমাদের ছেলে মেয়েদের রাজনীতি সম্পর্কে নেগেটিভ মনোভাব রয়েছে, 6 মাস বা 1 বছর পরে এই শিক্ষার্থীদের রাজনীতি সম্পর্কে অ্যাটিটিউডটা কেমন সেটি কিন্তু এই স্কেল দিয়ে জানা যাবে না। হয়তো সেটি জানার জন্য নতুন ধরনের আর একটি স্কেলের প্রয়োজন হবে। এটি হচ্ছে এই ধরনের মানকের হচ্ছে একটি দুর্বলতা। নাম্বার 3, লিকার্ট মানকের মধ্যবিন্দু আপাত দৃষ্টিতে মনোভাবের নিরপেক্ষতা প্রকাশ করছে বলে মনে হলেও আসলে বাস্তবে তা নয়। আমরা জানি যে লিকার্ট টাইপ স্কেল 5 পয়েন্ট হয়ে থাকে। এই 5 পয়েন্ট স্কেলের 3 নম্বর যে বিকল্প উত্তরটি রয়েছে সেটিকে আমরা সাধারণত নিরপেক্ষ উক্তি হিসেবে মনে করে থাকি, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এটি সবসময় নিরপেক্ষ উক্তি হিসেবে বিবেচিত হয় না। এটাও এই ধরনের মানকের একটি দুর্বলতা। নাম্বার 4, উত্তরদানকারী লিকার্ট মানকে যে মনোভাব ব্যক্ত করে তা সবসময় সঠিক হয় না, কারণ পরীক্ষ না বুঝেই উত্তর দিতে পারেন, অথবা লজ্জায়, পরিস্থিতিগত কারণে বা সুবিধার কারণে উত্তর দিতে পারে, যার ফলে বিভ্রান্তিকর তথ্য যোগ হয়। এই ধরনের মানকে যারা সাবজেক্ট থাকে বা অংশগ্রহণকারী থাকে তারা অনেক সময় হচ্ছে যে প্রশ্নটি হয়তো এমন জটিল ভাষায় তৈরি করা হয়েছে, তিনি হয়তো প্রশ্নটি বোঝেননি, তিনি উত্তর দেওয়ার সময় তিনি তার ইচ্ছে বা খুশি মতো উত্তর দিয়ে ফেলেছেন, কিংবা এমন অনেক প্রশ্ন থাকতে পারে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় তিনি বিব্রত বোধ করতে পারেন, লজ্জায় পড়তে পারেন, কিংবা পরিস্থিতিগত কারণে তিনি উত্তরগুলো নাও দিতে পারে, মানে উত্তরগুলো দিতে তার সুবিধা মতো যে উত্তরটি তিনি মনে করেন যে তিনি হয়তো যে বিষয়টিকে বিশ্বাস করেন না বা লালন করেন না সেই বিষয়টিও তিনি উত্তর হিসেবে দিতে পারেন, যার ফলে এই ধরনের মানকের সাহায্যে যদি গবেষণা করা হয় অনেক সময় বিভ্রান্তিকর তথ্য যোগ হতে পারে। এর পঞ্চম যে অসুবিধাটা রয়েছে, লিকার্ট মানকের প্রতিক্রিয়ার যে বিকল্প অবস্থান থাকে তা সমানভাবে দূরত্ব অবস্থান করে। এর কোনো বাস্তবতা নেই, কারণ একথা জোর দিয়ে বলা যায় না যে খুব বেশি সমর্থন করি না এবং সমর্থন করি এর মধ্যে যে বিরতি তা সমর্থন করি এবং অনিশ্চিত এর মধ্যকার বিরতি সমান। তো আমরা আগেই বলেছি এই অসুবিধাটার কথা, যে আমরা জানি 5 পয়েন্ট লেখার টাইপ স্কেলে 5টি বিকল্প উত্তর থাকে, এই 5টি বিকল্প উত্তর সমব্যবধান হতে হবে, কিন্তু আমরা অনেক সময় দেখি যে খুব বেশি সমর্থন করি এবং সমর্থন করি এর মাঝে যে যতটুকু গ্যাপ রয়েছে সেটা হচ্ছে সমর্থন করি এবং অনিশ্চিতের মধ্যে যে ব্যবধানটা রয়েছে সেটা সবসময় কখনো এক হয় না। আর এটাও হচ্ছে এই ধরনের মানকের একটা অন্যতম অসুবিধা। এরপরে আসি আমরা ডিফারেন্সিয়াল স্কেল বা থার্স্টন ডিফারেন্সিয়াল স্কেল। তো মনোভাব পরিমাপের মানকের মধ্যে থার্স্টন এবং কেব 1929 সালে এই ধরনের মানক তৈরি করেন। এটি একটি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত মানক। এই থার্স্টন এবং কেবের তৈরি ডিফারেন্সিয়াল স্কেলটি এটি অনেক সময় অনেক ব্যবহৃত হয়েছে, 1929 সাল থেকে এখন পর্যন্ত অনেক ব্যবহৃত হয়েছে এবং এটা একটা জনপ্রিয় মানক। সাধারণত সময় ব্যবধান নামে পরিচিত। এই মানকের বৈশিষ্ট্য হলো এই পদ্ধতিতে মানক তৈরির সময় একদল বিচারক নিয়োগ করা হয়, যারা মানকের প্রতিটি পদকে মূল্যায়নের মাধ্যমে পদগুলোর উপযুক্ততা যাচাই করেন এবং সর্বশেষ পদগুলো মানকে অন্তর্ভুক্ত করেন। আমরা একটু আগেই বললাম যে লিকার্ট টাইপ স্কেলে কোনো ধরনের পদগুলো বিশ্লেষণের জন্য কোনো বিচারক নিয়োগ করা হয় না, কিন্তু তাই ডিফারেন্সিয়াল স্কেল বা থার্স্টন ডিফারেন্সিয়াল স্কেলে পদগুলো বিশ্লেষণের সময় একদল বিচারককে নিয়োগ করা হয়, যারা পদগুলো মূল্যায়ন করে এবং বিশ্লেষণ করে তাদের উপযুক্ততা যাচাই করে এই মানকের মধ্যে অন্তর্ভুক্ত করেন। তো এই ধরনের মানক তৈরির ক্ষেত্রেও বেশ কিছু ধাপ অনুসরণ করতে হয়, আমরা ধাপগুলো এখন আলোচনা করব। প্রথম পর্যায়ে গবেষক যে বিষয়ে মানক তৈরি করতে চান সেই বিষয় সম্পর্কে প্রাসঙ্গিক সাহিত্য পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিষয়ের পক্ষে বা বিপক্ষে উক্তি সংগ্রহ করবেন, তবে উক্তির সংখ্যা কমপক্ষে 10 হতে হবে। আমরা যদি বর্তমান রাজনীতি সম্পর্কে কোনো গবেষণা করতে চাই তাহলে আমাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে যত ধরনের সাহিত্য রয়েছে
লেখা রয়েছে, প্রবন্ধ রয়েছে, মতামত রয়েছে, সেই বিষয়গুলো আমরা পর্যালোচনা করব। সেই পর্যালোচনাগুলো হতে পারে পক্ষে, হতে পারে বিপক্ষে, সেগুলো সংগ্রহ করব এবং সেই উক্তিগুলো আমরা নিয়ে নেব। কিন্তু এই উক্তি সংখ্যা 10-এর অধিক হতে হবে, কোনোভাবেই 10-এর নিচে হতে পারবে না। আচ্ছা, এরপরে হচ্ছে উক্তিগুলো সংগ্রহের পর একদম অভিজ্ঞ বিশেষজ্ঞকে উক্তিগুলো যাচাইয়ের জন্য নিয়োগ দেওয়া হয়। যাচাইয়ের জন্য গবেষকদের এই মর্মে নির্দেশ দেওয়া হয় যে প্রতিটি উক্তি কতটুকু অনুকূল বা কতটুকু প্রতিকূল মনোভাব প্রকাশ করে তা এ থেকে কে এর মধ্যে, অর্থাৎ 1 থেকে 11 পর্যন্ত ধাপ বিশিষ্ট মানকে বিন্যস্ত করার জন্য, যেখানে এ ধাপে সর্বোচ্চ অনুকূল এবং কে ধাপে সর্বোচ্চ প্রতিকূল থাকবে এবং এর ধাপে থাকবে নিরপেক্ষ। তারপর আমরা কি করতেছি যে আমরা প্রথমে উক্তিগুলো নির্বাচন করব এবং উক্তিগুলোকে আমরা ওই গবেষকদের মাধ্যমেই কি করব, অনুকূল মানে রাজনীতি সম্পর্কে যদি গবেষণা করতে চাই তাহলে কোনো একটা উক্তি রাজনীতিকে কতটুকু ইতিবাচক ভাবে দেখে সেটিকে আমরা রাখবো এতে, তারপরে যেটু যতটুকু হচ্ছে অনুকূলে রাখে সেটিকে রাখবো বিতে, এভাবে আমরা কে পর্যন্ত সাজাবো। এ থেকে কে পর্যন্ত, এ থেকে এফ পর্যন্ত, এ থেকে ই পর্যন্ত থাকবে অনুকূল উত্তরগুলো, এফ থাকবে নিরপেক্ষ এবং এফ এর পর জি থেকে কে পর্যন্ত যে উক্তিগুলো থাকবে সেই উক্তিগুলো থাকবে প্রতিকূল। আচ্ছা, এর পরের ধাপে আমরা করব কি, এই ধাপে যদি কোনো উক্তি বা পদ নিয়ে বিশেষজ্ঞরা দ্বিমত পোষণ করেন তাহলে সেই পদকে বাদ দিয়ে বাদ বাকি পদের পরিসংখ্যানিক বিশ্লেষণ করার জন্য চূড়ান্ত করেন। তৃতীয় ধাপে গিয়ে আমরা যদি কোনো পদ, আমরা যেহেতু এই ধরনের স্কেল তৈরি করার ক্ষেত্রে একাধিক বিশেষজ্ঞকে নিয়োগ দিয়ে থাকবো, তাই এই ধরনের স্কেল যদি কোনো একটি পদকে যদি কোনো বিশেষজ্ঞ ওই পদটির ইতিবাচক বা নেতিবাচক দিক সম্পর্কে দ্বিমত পোষণ করেন তাহলে হচ্ছে তিনি এই ওই পদটিকে বাদ দিবেন এবং অন্য পদগুলো নিয়ে হচ্ছে অন্য পদগুলোর মধ্যে হচ্ছে বিশ্লেষণ করবেন। চতুর্থত, এই পর্যায়ে প্রতিটি উক্তির মধ্যক নির্ণয় করা হয়। এই মধ্যকই ওই উক্তির মূল্যমান হিসেবে বিবেচিত হবে। কোন উক্তির অস্পষ্টতা পরিমাপ করার জন্য কিউ নির্ণয় করা হবে। ছোট কিউ মূল্যমান বিচারকদের মধ্যে মত পার্থক্য নির্দেশ করে। আচ্ছা, পঞ্চমত, এই পর্যায়ে পদগুলোকে চূড়ান্ত করা হয়। এরপর পদগুলো সম্ভাব্য পারীক্ষদের উপর প্রয়োগ করে সাফল্যাঙ্কগুলোর পদ বিশ্লেষণ, উপাদান বিশ্লেষণ ইত্যাদি পরিসংখ্যানিক কৌশল ব্যবহার করে বিশ্লেষণ করা হয়। যদি কোনো পদ নেতিবাচক সহসম্পর্ক দেখায় বা তাৎপর্যহীন দেখায় তাহলে সেই পদগুলোকে বাদ দিয়ে সর্বশেষ যে পদগুলো থাকবে তাদের নিয়ে মানকটি গঠন করা হবে। আচ্ছা, ষষ্ঠত, উক্তিগুলোকে মানকে এমন ভাবে নির্বাচন করা হয় যাতে সব শ্রেণীতে সমান সংখ্যক পদ থাকে, এই জন্য এই মানককে সমব্যবধান মানক বলে। তো এই ধরনের থার্স্টন মানকের সুবিধাও রয়েছে। সুবিধাগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বিষয়গুলি যেমন যুদ্ধ, ধর্ম, জন্ম নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয় নিয়ে মনোভাব যাচাইয়ের জন্য থার্স্টন মানক একটি আদর্শ মানক। এই মানকের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে বিভিন্ন ধরনের মনোভাব মানক তৈরি করা হয়। নাম্বার 2, একটা নির্দিষ্ট ধরনের মনোভাব যাচাইয়ের জন্য এই মানক অত্যন্ত ফলদায়ক এবং নির্ভরযোগ্য। নাম্বার 3, মনোভাবের নিরপেক্ষতা পরিমাপের জন্য থার্স্টন মানক একটি আদর্শ মানক হিসেবে বিবেচিত। নাম্বার 4, এই মানকে সহজেই পরিসংখ্যানিক কৌশল প্রয়োগ ও বিশ্লেষণ করা যায়। এর কিছু অসুবিধাও রয়েছে, এখন আমরা অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব। মনোভাব পরিমাপ করার জন্য এই ধরনের মানক তৈরিতে অনেক শ্রম ও অর্থের প্রয়োজন, যা গবেষণার নকশাকে প্রভাবিত করতে পারে। এই ধরনের মানক তৈরি করার জন্য কি হয়, অনেক পরিশ্রমের প্রয়োজন হয় এবং অর্থের প্রয়োজন হয়, যা গবেষণার নকশাকে অনেক সময় প্রভাবিত করতে পারে। এর আরেকটা দুর্বলতা হলো বিশেষজ্ঞদের পদ মূল্যায়নের সময় তাদের ব্যক্তিগত মনোভাব, মতামত, পছন্দ অপছন্দ মূল্যায়নের মূল্যায়নের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে। এই ধরনের মানক তৈরি করার সময় যেহেতু বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়, তাই বিশেষজ্ঞদের মতামত বা মনোভাব অনেক সময় এই ধরনের মূল্যায়ন পদ্ধতিতে কি করতে পারে, প্রভাবিত করতে পারে। এই পদ্ধতিতে মানক তৈরি করার সব প্রক্রিয়া
বস্তুনিষ্ঠ নয়। আমরা জানি যে যে কোনো বিষয়ে যদি আমরা করতে চাই, গবেষণা করতে চাই, তাহলে সেটাকে অবশ্যই বস্তুনিষ্ঠ বা অবজেক্টিভ হতে হবে, কিন্তু এই ধরনের মানক তৈরির প্রক্রিয়াটা বস্তুনিষ্ঠ নয়। নাম্বার 4, অন্যান্য মানকের সাহায্যে ব্যক্তির মনোভাব সম্পর্কে যত তথ্য পাওয়া যায়, থার্স্টন মানকের সাহায্যে তত তথ্য পাওয়া যায় না। আমরা এর আগে যেসব মানক সম আরবিট্রারি স্কেল, ফ্যাক্টর স্কেল, সাবিটেড স্কেল কিংবা কিউমুলেটিভ স্কেল সব দিয়ে একজন ব্যক্তির যতগুলো তথ্য পাওয়া যায় আলাদা আলাদা, কিন্তু এই ধরনের থার্স্টন স্কেল দিয়ে তত ভালো তথ্য পাওয়া যায় না। তো এগুলো এর অসুবিধা সমূহ। এরপরে আসি আমরা কিউমুলেটিভ স্কেল। কিউমুলেটিভ স্কেলকে আমরা গার্টম্যান স্কেল নামেও জেনে থাকি। তো এটি গার্টম্যান 1944 মনোভাবের একটি মাত্রা পরিমাপের জন্য যে মানক তৈরি করেন, তাই গার্টম্যান বা ক্রমবর্ধিষ্ণু বা কিউমুলেটিভ স্কেল নামে পরিচিত। আর যে প্রক্রিয়ার মাধ্যমে এই মানকের পদগুলো বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় স্ল্যাগম্যান অ্যানালিসিস বলে। অন্যান্য স্কেলের মতো এই মানকও কতগুলো পদ বা বিবৃতি নিয়ে গঠিত। অন্যান্য স্কেলগুলো যেমন বিভিন্ন ধরনের পদ বা বিবৃতি নিয়ে গঠিত, এই গার্টম্যান স্কেলও বা কিউমুলেটিভ স্কেলও এই পদ বা বিবৃতি নিয়ে গঠিত। এবং পরীক্ষক কি করেন, এই বিভিন্ন উত্তরের মধ্যে টিক চিহ্ন দিয়ে তার পছন্দ, একমত, দ্বিমত এগুলো তিনি দেখিয়ে থাকেন। তো গার্টম্যান স্কেল তৈরির সময়ও বেশ কিছু ধাপ অনুসরণ করতে হয়। এই ধাপগুলো আমরা এখন আলোচনা করব। প্রথম ধাপে যে বিষয়টি নিয়ে মানক তৈরি করা হবে, প্রথমে তার সম্পর্কে প্রায়োগিক সংজ্ঞা প্রদান করতে হবে। আমরা যদি রাজনীতি সম্পর্কে নিয়ে একটা স্কেল তৈরি করি, তাহলে রাজনীতি বলতে কি বুঝায়, রাজনীতির পরিসর কতটুকু হবে, সেটি সম্পর্কে আমাদেরকে একটা প্রায়োগিক সংজ্ঞা প্রদান করতে হবে। দ্বিতীয় ধাপে গিয়ে আমাদেরকে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে প্রয়োজনীয় পদ বা বিবৃতি সংগ্রহ করা এবং সমস্ত পদ অস্পষ্ট, অপ্রাসঙ্গিক বাদ দেওয়া। তৃতীয় ধাপে গিয়ে যে সমস্ত পদ টিকে থাকবে তাদেরকে প্রাক যাচাই বা প্রি-টেস্ট করানো। গার্টম্যান এক্ষেত্রে কমপক্ষে 12 বা ততোধিক পদের কথা উল্লেখ করেছেন এবং নমুনার আকার 20 বা 25 এর কথা বলেছেন, কিন্তু ফাইনাল মানকে 4 থেকে 6টা পদের কথা বলেছেন এবং কমপক্ষে 100 বা অধিক নমুনার উপর প্রয়োগের কথা বলেছেন। এই ধরনের মানকের কিছু সুবিধা রয়েছে। গার্টম্যান মানকের প্রধান সুবিধা হলো এই মানকের সাহায্যে নির্দিষ্ট একটি মনোভাব যাচাই করা যায়। নাম্বার 2, এই পদ্ধতিতে মানক তৈরিতে বিশেষজ্ঞদের কোনো মতামত পদগুলো নির্বাচন করার ক্ষেত্রে প্রভাবিত করে না, কারণ এখানে পরীক্ষার প্রতিক্রিয়ার ভিত্তিতে পদ নির্বাচন করা হয়। নাম্বার 3, সাধারণত পদ নিয়ে মানক তৈরি করা হয়, ফলে সহজেই এই ধরনের মানক তৈরি ও প্রয়োগ করা যায়। নাম্বার 4, সাধারণত ব্যক্তিগত জরিপ, টেলিফোন জরিপ, মেইল জরিপের ক্ষেত্রে এই মানক খুবই ফলপ্রসূ হিসেবে বিবেচিত হয়। গার্টম্যান মানকের কয়েকটি অসুবিধাও রয়েছে। এর মধ্যে এক অন্যতম বাস্তবে একটি মনোভাব পরিমাপ ও ক্রমবর্ধিষ্ণু মনোভাব পরিমাপ করার মানক তৈরি করার ঘটনা বিরল, কারণ এই ধরনের মানক কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে বা পুনরুৎপাদনের সহগের ভিত্তিতে তৈরি করা হয়, যা যাচাই করা অত্যন্ত কঠিন। নাম্বার 2, এই ধরনের মানকের ব্যবহার খুবই সীমিত, কারণ এটা তৈরি করা যেমন বিরক্তিকর তেমনি এটা জটিল। নাম্বার 3, মনোভাব পরিমাপ করার জন্য এটা খুবই কম নির্ভরযোগ্য একটি মান। তাহলে আমরা দেখলাম, আমরা আজকের ক্লাসে দুটো টপিক নিয়ে আলোচনা করলাম। একটা মিনিং অফ স্কেলিং এবং নাম্বার 2 আমরা কনস্ট্রাকশন টেকনিক অফ স্কেল। এই কনস্ট্রাকশন বা স্কেল কনস্ট্রাকশন টেকনিক্স এর মধ্যে আমরা 5টা স্কেল সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। এই 5টি স্কেল আরবিট্রারি স্কেল, ফ্যাক্টর স্কেল, সাবিটেড স্কেল, ডিফারেনশিয়াল স্কেল এবং কিউমুলেটিভ স্কেল। তো আশা করি তোমরা আমার কথা বা ক্লাস ভালোভাবে বুঝতে পেরেছো। আর না বুঝতে পারলে আমাকে কমেন্টস বক্সে জানাবে। সবাই ভালো থাকবে। সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।